আজ আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার কাব্যগ্রন্থের বর্ষযাপন কবিতাটি সম্পর্কে। রবীন্দ্রনাথ স্বভাবত কবি। তিনি নিজেই বলেছেন, আমার জন্মগত পেশা জমিদারি, কিন্তু স্বভাবগত পেশা আসমানদারি। শৈশব থেকেই রবীন্দ্রনাথের কবি প্রকৃতি এই আসমানদারি বা রোমান্টিক কল্পনা রাজ্য বিচরণের মাধ্যমেই আনন্দময় মুক্তির স্বাদ পেত। কিন্তু কবির স্বপ্নময় বিহঙ্গের পায়ে বাস্তবের কঠিন শিকল বারবার পুড়িয়ে দেবার চেষ্টা করেছেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন, রূঢ় বাস্তবকে না জেনে শুধুমাত্র কল্পনাচারিতায় মনুষ্যত্বের বিকাশ ও পূর্ণতা সম্ভব নয়। তাই 1878 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশের জন্য কবিকে ইংল্যান্ডে প্রেরণ করেন। তারপর আবার বিপদগামী দেখে কবির পরীক্ষায় মনোনিবেশ না দেখে দেশে ফেরার নির্দেশ দেন। অতঃপর বিপুল সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথ বের হন জমিদারি পরিদর্শনে। সালটা 1887। রবীন্দ্রনাথ বোটে করে চলেছেন শিলাইদহ, সজাদপুর, পাতিসর। কল্পনার রাজ্যে আপন মনোলোককে একের পর এক অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করে চলেছেন। আর এ সময়ের কাব্য ফসল সোনার তরী, চিত্রা, চৈতালি। সোনার তরী নাম কবিতাটি 1298 ফাল্গুনে পদ্মার বুকে বসে চোখে দেখা ছবিরই কাব্যরূপ। এই কবিতার দেহে বর্ষা প্লাবিত নদী প্রকৃতির ছবি, আর অন্তরে অসীম আর সীমার দ্বন্দ্ব। এই পর্বের কাব্য কবিতায় বাংলার পল্লী প্রকৃতি যে বিশেষভাবে ফুটে উঠেছে তা স্বীকার করেছেন রবীন্দ্রনাথ তার ছিন্ন পত্রাবলীতে। যাই হোক, এই সময় রবীন্দ্রনাথ মাঝে মাঝে কখনো পদ্মার উপর বোটে ভেসে চলেছেন, কখনো কলকাতায়, আবার কখনো ফিরে এসেছেন স্বপ্নপুরী তার প্রিয় শান্তিনিকেতনে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছি, কবি যেখানেই থাকুন না কেন পদ্মা বিধৌত গ্রামগঞ্জ কবির মনে নানা চিত্র রচনা করে চলেছে, বয়ন করে চলেছে নানান কবিতা। যেমন বোলপুর থেকে লেখা একটি পত্রে তিনি বলেছেন, একটি কবিতা লিখে ফেললে যেমন আনন্দ হয়, হাজার গদ্য লিখলেও তেমন হয় না। কেন তাই ভাবছি। আমাদের আলোচ্য আজকের কবিতাটি শান্তিনিকেতন থেকেই লেখা। সালটা 1299, 17 জ্যৈষ্ঠ। সুতরাং এ কাব্য শান্তিনিকেতনে বসে লেখা হলেও তার পরিধি শান্তিনিকেতনে সীমাবদ্ধ নয়, একথা সহজেই বুঝতে পারি। যাই হোক, আমাদের আলোচ্য বর্ষযাপন কবিতাটির উৎস সম্পর্কে বলতে পারি। বর্ষযাপন কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রকাশকাল 17 জ্যৈষ্ঠ 1299, স্থান শান্তিনিকেতন। এখন আমরা মূল কবিতা সম্পর্কে আলোচনা করব। বর্ষযাপন কবিতাটির বিষয়বস্তু আলোচনা করব আমরা। কবিতাটি ভালো করে দেখবে। দেখো, আমি প্রথমেই বললাম কবিতাটি লিখেছেন কবি শান্তিনিকেতনে বসে, কিন্তু কবি তো বিশ্বকবি। তিনি তার মন কখনোই কোনো একটি বিশেষ জায়গায় সীমাবদ্ধ নয়, বিশ্বের মধ্যে যত্রতত্র তার মন প্রসারিত। সেজন্যই হয়তো তিনি বিশ্বের কবি, বিশ্বকবি। কবিতাটি লিখছেন শান্তিনিকেতনে বসে, কিন্তু তার মন বারবার কখনো পদ্মার তীরবর্তী অঞ্চল, কখনো কলকাতা, নিজের বাসভূমি, এখানে বিচরণ করছেন। অর্থাৎ কবি সশরীরে বাস করছেন শান্তিনিকেতনে, কিন্তু মন তার বিচরণ করছে কখনো কলকাতা, কখনো পদ্মা, কখনো তারও বিস্তৃত বাইরে। কবিতাটি পড়ছে আমরা, শোনো। রাজধানী কলকাতা তেতালার ছাদে, কাঠের কুঠুরি এক ধারে। অর্থাৎ কবি শান্তিনিকেতন থেকে তার জন্মভূমি কলকাতার যে বড় বড় প্রাসাদ, কলকাতায় রবীন্দ্রনাথের তো রাজবাড়ির সন্তান ছিলেন, বড় বড় প্রাসাদ, সেই রাজবাড়ির, সেই জমিদার বাড়ির উঁচু 3 তলা উপরের যে তেতলার ছাদে কাঠের কুঠুরি এক ধারে। কাঠের কুঠুরি মানে হচ্ছে ছোট্ট ঘর, ছোট্ট কক্ষ। সেই ঘরে কি বলছেন, রাজধানী কলকাতা তেতলার ছাদে কাঠের কুঠুরি এক ধারে। সেখানে কি আছে, একটা ছোট্ট ঘর আছে। আলো আসে পূর্ব দিকে প্রথম প্রভাতে। সেখানে কি হয়, সেখানে পূর্ব দিক থেকে আলো আসে, বায়ু আসে দক্ষিণ দ্বারে, সেখানে দক্ষিণ দিক থেকে বাতাস আছে। অর্থাৎ যে ঘর আমরা বলি আলো বাতাস পেলে যে ঘর সুন্দর হয়, সেই ঘর কোনটা,
এই রাজধানী কলকাতার তেতলার ছাদের ঘর, যে ঘরের পূর্ব দিকে আলো আসে আর দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস আসে। মেঝেতে বিছানা পাতা দুয়ারে, মেঝেতে বিছানা পাতা দুয়ারে রাখিয়া মাথা, বাহিরে আখিরে দিই ছুটি। মেঝেতে বিছানা পাতা মানে সেই ঘরের মেঝেতে বিছানা পাতা আছে, দুয়ারে রাখিয়া মাথা মানে ঘরে বিছানা পাতা, মাথাটা বাইরে রেখেছেন এই অর্থে নয়। আসলে ঘরে তিনি ছিলেন, তার মনটা কি করছে না বারান্দা দিয়ে এবার কি করেছে, বাহিরে আখিরে দিই ছুটি, অর্থাৎ তার মনটা এবার বাইরে বের হয়েছে। আসলে কবি তো কবি, তার কল্পনা রাজ্যে বিচরণ করতে চান, তিনি তার মনের পাখায় মনের ডানায় ভর দিয়ে যেখানে খুশি সেখানে বেড়াতে চান। তাই ঘরের মধ্যে থাকলেও তার মনটা কি ঘর থেকে এবার বেরিয়ে পড়েছে, তার আখিকে তিনি ছুটি দিয়েছেন। তাই বলছেন কি, দেখো, সৌধ ছাদ শত শত ঢাকিয়া রহস্য কত, আকাশে করিছে ভ্রুকুটি। কবি দেখছেন কি না, সেই তেতলার ছাদ থেকে দেখছেন আরো অসংখ্য সৌধ, অসংখ্য রাজবাড়ি, অসংখ্য জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি উঁচু উঁচু পিলারগুলো, উঁচু উঁচু ইমারত বা বাড়ির উঁচু জায়গাগুলো কি যেন আকাশকে স্পর্শ করছে। আকাশে করিছে ভ্রুকুটি, ভ্রুকুটি মানে চোখ বাঁকানো, ভ্রু বাঁকানো এই অর্থে, যেন আকাশকে স্পর্শ করে আকাশকে কিছু জিজ্ঞাসা করছে, ভ্রুকুটিয়ে দেখছে। কি লেখা আছে, নিকটে জানালার গায়ে এক কোণে আলিশাই একটুকু সবুজের খেলা। এই ঘরের পাশেই একটা জানালা, সেই জানালার পাশে আলিশা, আলিশা মানে আমরা বলবো ছাদের প্রাচীর বা কার্নিস যাকে বলি আমরা, সেই এক কোণে আলিশাই কি আছে, একটুকু সবুজের খেলা। সেখানে একটা ছোট্ট সবুজ, জানলার পাশেই আলিশা কার্নিস, সেই কার্নিসের পাশেই ছোট্ট সবুজ। সেই সবুজটা কিসের সবুজ, কবি পরের লাইনেই বলছেন, শিশু অশ্বত্থের গাছ আপন ছায়ার না সারাদিন দেখিছে একলা। অর্থাৎ সেখানে ছোট্ট একটা সবুজ, সে সবুজ কিসের সবুজ না, ছোট্ট একটা অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ উপরে কি করে হলো, আসলে অনেক পাখি কি করে, অনেক সময় অনেক ফল খেয়ে ছাদের উপরে বসে, সেই বীজটাকে ফেলে দেয়, সেখানে অনেক সময় গাছ জন্মায়, আমরা বাড়িতে দেখতে পাই সেরকম গাছ জন্মেছে। ছোট্ট একটা কি গাছ, অশ্বত্থের গাছ। সেই গাছটি কি করছে, আপন ছায়ার না সারাদিন দেখিছে একলা। সে দুলছে, তার ছায়া পড়ছে, সে নিজের ছায়া নিজেই দেখছে। দিগন্তের চারিপাশে আষাঢ় নামিয়া আসে, বর্ষা আসে হইয়া ঘোরালো। এরপরেই কি দিন শেষ হয়েছে দিগন্তের চারিপাশে, দিগন্ত মানে যে দিক, চারিদিকে কি হয়েছে, দিনের শেষে চারিদিকে কি হয়েছে না, আষাঢ় মাসের ঘন কালো মেঘ নেমে এসেছে। বর্ষা আসে হইয়া ঘোরালো, অর্থাৎ বর্ষা কি হয়েছে, ঘোরালো হয়ে নেমে এসেছে। সমস্ত আকাশ জোড়া গরজে ইন্দ্রের ঘোড়া, চকমিকে বিদ্যুতের আলো। সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে গেছে, ইন্দ্রের ঘোড়া যেমন যুদ্ধক্ষেত্রে চিৎকার করে সেরকম যেন আকাশের মধ্যে কি করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কবিগুরুর বর্ণনায় বলতে পারি কি, গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে, অর্থাৎ গুরুমুর করছে ইন্দ্রের ঘোড়ার মতো মেঘ, আর চকমিকে বিদ্যুতের আলো, আর বিদ্যুৎ চমকাচ্ছে, অর্থাৎ বর্ষার পরিবেশ। কবি বাস করছেন শান্তিনিকেতনে, কিন্তু তার মন এখন কলকাতার তেতলার ছাদে ছোট্ট এক ঘরে। চারিদিকে অবিরল ঝরঝর বৃষ্টির জল, এই ছোট প্রান্ত ঘরটিতে চারিদিকে কি করছে, চারিদিকে অবিরল বৃষ্টি হচ্ছে, ঝরঝর ঝরঝর করে। এই ছোট্ট কি দেওয়া আছে, এই ছোট্ট চারিদিকে লাইনটা দেখাবো, চারিদিকে অবিরল ঝরঝর বৃষ্টির জল, এই ছোট্ট প্রান্ত ঘরটিতে, অর্থাৎ এই ছোট্ট ঘর, তার চারপাশে কি অবিরল বৃষ্টি ঝরে পড়েছে। বর্ষাকালের পরিবেশ, কবিতাটার নাম কি, বর্ষা যাপন। বর্ষাকালে তিনি কেমন করে যাপন করেছেন তারই চিত্র তুলে ধরেছেন। এরপরেই তিনি কি বলছেন, দেয় নির্বাসিত করি 10 দিক অপহরি, সমুদয় বিশ্বের বাহির। অর্থাৎ কি, আমি এখানে ছিলাম, এবার আমি নির্বাসিত মানে কি, এখান থেকে মনকে নির্বাসন দিয়েছি। 10 দিকে অপহরি, 10 দিকে অপহরণ করে সমুদয় বিশ্বের বাহির। সমুদয় বিশ্বের বাহিরে মানে এই তেতলার ঘরের, ছোট্ট ঘরে নয় শুধু, এই ঘরের বাহিরে তিনি তার মনকে কি করেছেন, নির্বাসিত করে দিয়েছেন। চারিদিকে মন তার এখন ছড়িয়ে পড়েছে কল্পনার রাজ্যে, প্রকৃতির সৌন্দর্যের রাজ্যে। বলছেন কি, বসে বসে সঙ্গীহীন ভালো লাগে কিছুদিন, পরিবারে মেঘদূত কথা। অর্থাৎ কবির কিছুদিন বসে বসে, সঙ্গীহীন মানে একাকী বসে বসে তার ভালো লাগে কি, মেঘদূত পড়তে ভালো লাগে কিছুদিন, পরিবারে মেঘদূত কথা। এই মেঘদূত কালিদাসের মেঘদূত, কালিদাসের মেঘদূতের কথা ভালো লাগে। আসলে বর্ষাকাল, সন্ধে নেমেছে, ঘন
প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, ঘরে তুমি একলা আছো, তোমার মনের মধ্যে কোনো এক যক্ষ, কোনো এক প্রিয়া জেগে উঠবে, সে কথাই কবি বলছেন এখানে। কবির মনেও সেই মেঘদূত কথা জেগে উঠেছে। কি বলছেন? বাহিরে দিবস রাতি, বায়ু করে মাতামাতি, বহিয়া বিফল ব্যাকুলতা। কবির মেঘদূতের কথা মনে পড়েছে। আর ঘরের বাইরে এদিক ওদিক বাতাস বইছে, যে বাতাস কি? বিফল ব্যাকুলতা। বাতাসের মধ্যে এমন করে বইছে যার মধ্যে ব্যাকুলতা আছে, কিন্তু সেই ব্যাকুলতা কেমন? বিফল। বহু পূর্ব আষাঢ়ের মেঘাচ্ছন্ন ভারতে, নদ নদী নগরী বাহিয়া, কত শ্রুতি মধুর নাম, কত দেশ কত গ্রাম, দেখে যাই চাহিয়া চাহিয়া। কবি মেঘদূত পড়ছেন, বর্ষাকাল। এই বর্ষাকালে মেঘদূত পড়তে পড়তে কবির মনে পড়েছে মেঘদূতের বিভিন্ন জায়গার বর্ণনা, বিভিন্ন নদ নদীর বর্ণনা। আসলে মেঘ কি উজ্জয়িনী থেকে অলকার দিকে, কনকহল হয়ে অলকার দিকে ছুটে গেছে। আষাঢ়ের প্রথম মেঘ। কবি কি বলেছেন? মেঘদূত কাব্যের সূচনায় আমরা কি পড়েছিলাম কবিবর কবে কোন বিস্তৃত বরসে, কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত, মেঘচন্দ্র শ্লোক, বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছ আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। অর্থাৎ কি, যে মেঘদূত কথা কালিদাস লিখেছিলেন, কি সে মেঘদূতের বিরহ শুধুমাত্র যক্ষের বিরহ নয়, অনেকের শোক, অনেকের বিরহ। আর এই যখন মেঘদূতের যক্ষ যখন নববিবাহিত, তারপর যখন নিজের কর্তব্যের গাফলতির জন্য তিনি কি করলেন? তাকে নির্বাসন দেওয়া হলো অলকাতে। প্রিয়া আছে, প্রিয়া উজ্জয়িনী থেকে অলকাতে, তখন তাকে কি হলো? প্রিয়া আছে এক জায়গায়, তিনি আছেন আরেক জায়গায়, কি করে খবর পাঠাবেন বুঝতে পারছেন না। আষাঢ়ে নতুন মেঘ উঠেছে, সেই মেঘকে তিনি বার্তা করে পাঠালেন, দূত করে পাঠালেন। আর মেঘ যখন যাচ্ছিল, যাওয়ার সময় যে ভারতবর্ষের বিভিন্ন নগর প্রান্তর নদ নদী দেখেছে, তারই বর্ণনা কালিদাস কবিতায় দিয়েছেন। সেখানে নদ নদীর বর্ণনায় কি ছিল আমরা দেখেছিলাম, জায়গাগুলোর নাম অত্যন্ত সুন্দর। দেবগিরি, গম্ভীরা, কমলবন, গন্ধবতী, অলকা, কনকহল। যে নদীর বর্ণনা দেওয়া আছে, সেই নদীর নামগুলো সুন্দর। ক্ষিপ্রা, সিন্ধু, সরস্বতী। কবি বলেছেন, যেমন দেখো লাইনটা, মেঘদূত কাব্যের লাইনটা যদি আমি বলি তাহলে হয় কি, ভারতের পূর্ব শেষে আমি বসে আছি সেই শ্যাম বঙ্গদেশে, যেথা জয়দেব কবি কোন বর্ষা দিনে দেখেছিলা দিগন্ত তামাল বিপিনে, শ্যামচ্ছায়া পূর্ণ মেঘে মেদুর অম্বর। মেঘদূত কাব্যে রবীন্দ্রনাথ লিখছেন। এরপরে যে লাইনগুলোর বর্ণনা বললাম, যে নগরের বর্ণনা বললাম, সেখানে কি বলছেন? অন্ধকার রুদ্ধ গৃহে একলা বসিয়া পড়িতেছি মেঘদূত। মেঘদূত কাব্যে বলছেন তিনি, দেখো, গৃহত্যাগী মন মুক্ত গতি মেঘপৃষ্ঠে লয়েছে আসন, উড়িয়াছে দেশ দেশান্তর, কোথা আছে সানুমান আম্রকূট, কোথা বহিয়াছে বিমল বিশীর্ণ রেবা, বিন্ধ্যা পদমূলে উপল ব্যথিত গতি, বেত্রবতী কূলে পরিণত ফল শ্যাম জম্বু বনচ্ছায়। অর্থাৎ বিভিন্ন গাছপালা, জায়গার নাম, নদীর নাম তিনি বলেছেন। এগুলোই কবির মধ্যে, এগুলোই রবীন্দ্রনাথের মধ্যে কি যে স্মৃতিপথে জেগে উঠেছে। কবি বলছেন, বহু পূর্বে আষাঢ়ের মেঘাচ্ছন্ন ভারতের নগ হবে না, নদ হবে এটা, নদ নদী নগরী বাহিয়া, অর্থাৎ নদ নদী নগর বে, কত শ্রুতি মধুর নাম। কোনগুলোর নাম বললাম? এখানে গ্রামের নাম, বিভিন্ন নদীর নাম, সে নাম, কত দেশ কত গ্রাম, দেখে যাই চাহিয়া চাহিয়া। এগুলো মেঘ যাওয়ার সময় কি, মেঘ যাওয়ার সময় এর বর্ণনা দিয়েছে, সেগুলো কবির মনে জেগে উঠেছে। তাই বলছেন, ভালো করে দোহে চিনি বিরোহী ও বিরোহিনী। ভালো করে দোহে মানে দুজনকে। কোন দুজনকে? এখানে হচ্ছে যক্ষ এবং প্রিয়া, এই দুজনকেই চিনি। হতে পারে কবি এবং কালিদাস, এই দুজনের কথা বলছেন, কিংবা কবি এবং তার কোনো প্রিয়জন যাকে তিনি হারিয়েছেন সেরকম, বা যাকে তিনি যার বিরহে তিনি ভুগছেন, এরকম কেউ হতে পারে। বিরোহী ও বিরোহিনী, অর্থাৎ এখানে আমরা বলবো আমি দুজনকেই চিনি। কে? যক্ষ এবং প্রিয়া দুজনকেই চিনি। জগতের দুপারে দুজন, সেই দুজন কোথায় আছে? একজন এপারে তো অপরজন ওপারে। খেয়া কবিতায় যেমন আমরা পড়েছিলাম, কি মাঝখানে পড়ে আছে, মানে দুই পারে পড়ে আছে দুইখানি গ্রাম, এরকম টাইপের। দেখো কি আছে, কত শ্রুতি মধুর নাম, কত দেশ কত গ্রাম, দেখে যাই চাহিয়া চাহিয়া। তারপরে কি আছে? ভালো করে দোহে চিনি বিরহী ও বিরোহিনী, জগতের দুপারে দুজন থেকে গেছে। প্রাণে প্রাণে পড়ে টান, মাঝে মাঝে ব্যবধান, মনে মনে কল্পনা সৃজন। আসলে
বিরহের আগুনে দগ্ধ হয়ে কি হয় না প্রেম পবিত্র হয়। এখানে কবি রবীন্দ্রনাথের মধ্যেও কি বলছেন, প্রাণে 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 পরে টান, মাঝে মহা ব্যবধান, মনে মনে কল্পনা সৃজন। অর্থাৎ যখন দুই প্রাণ দুই মন বহু দূর দূরান্তে আছে, দুটো মন দুই দিকে আছে, তখন কি বিভিন্ন কল্পনার সৃজন ঘটে। কল্পনার জাল তখনই বয়ন করেন কে? প্রেমিক অথবা প্রেমিকা, যক্ষ অথবা প্রিয়া। সে কথাই কবি বলেছেন, মনে মনে কল্পনার সৃজন হতে পারে। এই কল্পনার সৃজন শুধুমাত্র যক্ষ এবং প্রিয়ার নয়, এ যুবক যুবতীর, কিশোর কিশোরীর, কোনো নরনারীর, কিংবা কবি এবং কবির কোনো প্রেয়সীর। যক্ষ পরে কি আছে, যক্ষবধূ গৃহকোণে ফুল নিয়ে দিন গণে, দেখে শুনে ফিরে আসি চলি। যক্ষবধূ কি করে? কবে তার প্রিয় ফিরে আসবে, সেজন্য সে কি করছে? ফুল নিয়ে গুনে চলেছে, ফুল দিয়ে গুনে গুনে চলেছে। যাই রাস্তায় আবার ফিরে আসে, এ যেন পূর্বরাগের সূচনা, এ যেন পূর্বরাগ। বর্ষা আসে ঘন রোল, যত্ন টেনে লই কোলে, গোবিন্দ দাসের পদাবলী। যে বললাম, এখানে কবির মনে পড়ে যায় কি? গোবিন্দ দাসের পদাবলীর কথা। আমরা জানি গোবিন্দ দাস কি ছিলেন? অভিসার পর্যায়ে, বিশেষ করে বর্ষাভিসার পর্যায়ে তিনি শ্রেষ্ঠ কবি। বর্ষাকালে কবিতা লিখছেন, গোবিন্দ দাসের কথা মনে পড়ছে, তাহলে তো এখানে বর্ষাভিসারের কথাই মনে পড়বে, এই কথাই স্বাভাবিক। আমরা গোবিন্দ দাসকে বর্ষাভিসারের পদ পড়েছি, যেমন কি পড়েছি, মাধব কি কহব দৈব বিপাক, পথ আগমন কথা কত না কহিব হে, যদি হয় মুখ লাখ লাখ। অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে শ্রীমতী রাধিকা অনেক কষ্টে যাওয়ার পর বলছেন কি, মাধব আমি রাস্তার বর্ণনা তোমাকে কি করে বলবো, আমি বলে শেষ করতে পারতাম যদি আমার কি লাখ লাখ মুখ হতো। অথবা আমরা পড়েছি, মন্দির বাহির কঠিন কপাট, চলইতে সংকিল পঙ্কিল বাট। অর্থাৎ রাধিকা কি করেছেন? কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য মন্দির বাহির কঠিন কপাট, চলতে সংকিল পঙ্কিল বাট। অর্থাৎ তিনি অনেক কিছু অভ্যাস করেছেন। কখনো গাগরির জল ঢেলেছেন, কখনো কণ্টক দিয়ে পা ফুটিয়েছেন, কখনো কাপড় ছিঁড়ে নপুর বেঁধেছেন, সর্ববন্ধন মন্ত্র শিখেছেন। কি না প্রেমিক কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। সে কোন রাত্রে? এক বর্ষা রাত্রে। এই দৃশ্য কবির মনে অর্থাৎ রবীন্দ্রনাথের মনে স্মৃতিপট জেগে উঠেছে গোবিন্দ দাসের হাত দিয়ে, গোবিন্দ দাসের পদাবলীর মধ্য দিয়ে। তাই বলছেন, বর্ষা আসে ঘন রোলে, যত্ন টেনে লই কোলে, গোবিন্দ দাসের পদাবলী। সুর করে বারবার পরিবর্ষা অভিসার, অন্ধকার যমুনার তীরে। আমি বারবার কি করে? সুর করে বারবার পরিবর্ষা অভিসার, অন্ধকার যমুনার তীরে। আমি কি বারবার সুর করে এই বর্ষাকালীন পদ বারবার সুর করে পড়ে যায়। নিশীথে নবীন রাধা নাহি মানে কোনো বাধা, নিশীথে নবীন রাধা নাহি মানে কোনো বাধা। খুঁজিতেছে নিকুঞ্জ কুটির, যে মেয়ে নতুন প্রেমে পড়েছে, যে মেয়ের মনে একমাত্র প্রেমিক পুরুষ জেগে আছে, সকল কিছুই ম্রিয়মান, সে মেয়ে কি কোনো বাধাই মানবে না। পথ আগমন কথা না কহিব হে, যদি হয় মুখ লাখ লাখ। আমরা বললাম, অর্থাৎ সে মেয়ে কি তার প্রিয়ের কাছে ছুটে যাবেই, সে অনেক কষ্ট সহ্য করবেই। এখানে সে কথাই রবীন্দ্রনাথের মনে পড়েছে। নিশীথে নবীন রাধা, নতুন রাধা মানে রাধাইকা নতুন নাই, মানে প্রেমে তিনি নতুন, সে অর্থে। নাহি মানে কোনো বাধা, তিনি কোনো বাধাই মানবেন না। খুঁজিতেছে নিকুঞ্জ কুটির। কোন কুটির? নিকুঞ্জ কুটির মানে যে সংকেত কুটির কৃষ্ণ ঠিক করেছেন, সে কুটির তিনি খুঁজে চলেছেন। অনুক্ষণ দর দর, বাড়ি ঝড়ে ঝড়ঝড়, তাহে অতি দূরতর বন। অনুক্ষণ কি করছে না, ঝড়ঝড় করে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাকে যেতেই হবে তার প্রেমিকের কাছে। তাই তিনি কি করছেন? অভ্যাস করছেন। কিন্তু কি অনেক দূরে তার বন। এই পদ আমরা পেয়েছি মন্দির বাহির কঠিন কপাট পদের মধ্য দিয়ে। এ ভাব কি বলছেন? ঘরে ঘরে রুদ্ধদ্বার, সঙ্গে কেহ নাহি আর, শুধু এক কিশোর মদন। অর্থাৎ রাধিকার সঙ্গে কেউ নেই, সব বর্ষার দিনে সমস্ত ঘরে তালা পড়েছে, শিকল পড়েছে, কিন্তু একমাত্র জেগে আছেন তার প্রিয় পুরুষ, কে? কিশোর ছেলে, কিশোর মদন। অর্থাৎ কৃষ্ণ একমাত্র জেগে আছেন, তিনি বসে আছেন অপেক্ষায় রাধিকার। আর রাধিকা কষ্ট সহ্য করে এই বর্ষার রাতে চলেছেন তার প্রিয় প্রেমিকের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এই যে বর্ষাকালীন পরিবেশ, বর্ষাকালীন পদ গোবিন্দ দাস লিখেছেন, সেই পদ শান্তিনিকেতনের ঘরে বসে তার মনে পড়েছে। তিনি ছিলেন কলকাতার তেতালার ঘরে, এবার তার বৈষ্ণব পদাবলীর জগতে প্রবেশ করেছেন। বলছেন, আষাঢ় হতেছে শেষ, মিলাইয়ে মল্লার দেশ, রচি ভরা বাদরের সুখ। অর্থাৎ কি? রচি ভরা বাদরের সুখ। এরপর আষাঢ় শেষ হতে যাচ্ছে, মিলাইয়ে মল্লার দেশ, মানে মল্লার হচ্ছে শব্দটার অর্থ হচ্ছে কেদার, মল্লার, আরো ঘুষ। এগুলো কি একটা গানের রাগের নাম, ভৈরবী মল্লার রাগের নাম। রবীন্দ্রনাথ এটা হচ্ছে বিদ্যাপতির একটি পদ। বিদ্যাপতির এই পদটি তিনি চন্দননগরে যখন ছিলেন তখন তিনি এই পদের গানের সুর দিয়েছিলেন।
পদটি এরকম ছিল যে, হে সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর, ঝম্পি ঘন গড় জন্তি সন্ততি ভুবন ভাবি ভরি খন্তিয়া, মত্ত দাদুটি ডাকে ডাহুকি ফাটি যাও অত ছাতিয়া। এই যে পদ, বিদ্যাপতির পদ, এই বিদ্যাপতির পদে তিনি গানের সুর দিয়েছিলেন। মল্লার দেশ বলছে না, মল্লার দেশ রচি ভরা বাদরের সুর, অর্থাৎ এই পদকে তিনি কি মল্লার আগে তিনি গান গেয়েছেন, সে কথাই বলেছেন। এরপরে তিনি কি করছেন, কবি খুলিয়া প্রথম পাতা গীত গোবিন্দের গাথা, গীত গোবিন্দের প্রথম পাতা তিনি খুলেছেন, সেখানে লেখা আছে কি, গাহি মেঘে অম্বর মেদুর, অর্থাৎ প্রথম লাইনে মেঘে অম্বর মেদুর, এই লাইনের বর্ণনা দেওয়া আছে। এই লাইন তিনি পাঠ করছেন বা এই লাইন তিনি সুর তুলছেন। স্তব্ধ রাত্রি দ্বীপ প্রহরে ঝুপ ঝুপ বৃষ্টি পড়ে, শুয়ে শুয়ে সুখ অনিদ্রায়। দেখো কি বলছেন, স্তব্ধ রাত্রি দ্বীপ প্রহরে, অর্থাৎ কি অন্ধকার রাত্রি, দ্বীপ্রহ রাত্রি, সেই রাত্রিতে কি করছে, ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিতে তিনি কি করছেন, ঝুপঝুপে বৃষ্টি পড়ে। দেখো কি দেওয়া আছে, আবার দেখো, স্তব্ধ রাত্রি দ্বীপ্রহরে ঝুপ ঝুপ বৃষ্টি পড়ে, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, শুয়ে শুয়ে সুখ অনিদ্রায়। মানে তিনি শুয়ে আছেন, অন্ধকার রাত্রি, বৃষ্টি পড়ছে, ঘুম না এলেও কি, ঘুমটা না আসা যন্ত্রণা নয়, অনিদ্রা কিন্তু কি সুখের অনিদ্রায়। আর তখন কবির মনে জেগে উঠেছে কি, রজনী সাঙন ঘন ঘন দেয় গরজন, সেই গান মনে পড়ে যায়। কোন গান, পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে। অর্থাৎ রবীন্দ্রনাথ এই গান তিনি রচনা করেছিলেন। সেই গানটি হচ্ছে এরকম, রজনী সাঙন ঘন ঘন দেয়া গরজন, রিমি সিমি শবদে গরিসে, পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে, নিন্দ যায় মনের হরিষে। এই গান রবীন্দ্রনাথের কি মনে পড়ে যায়, মনসুখে নিদ্রায় গমন। এই গান মনে পড়তে পড়তে কি মনসুখে নিদ্রায় গমন, সে কি করে, নিদ্রায় মগন মানে নিদ্রায় মগন মানে নিদ্রায় মজে যায়, মানে ঘুমের মধ্যে প্রবেশ করে। সেই ছবি জাগে মনে পুরাতন বৃন্দাবনের রাধিকার নির্জন স্বপন, এবং ঘুমের ঘরে বৃন্দাবনের সেই রাধিকার নির্জন রাধিকার যে ছবি, নির্জন রাধিকার যে অভিসারের ছবি, সেই ছবি মনের মধ্যে জেগে ওঠে। মৃদু মৃদু বহে শ্বাস, অধরে লাগিছে হাস, কেঁপে ওঠে পুলকিত মুদিত পলক। তখন কি রাধিকার এই কষ্ট দেখে কি মৃদু মৃদু শ্বাস পড়ে, আর সেই শ্বাস কি ওষ্ঠ আর নিচেটা কি বলে অধর, নাকের নিঃশ্বাস ঠোঁটের মধ্যে পড়ছে, কেঁপে ওঠে ঠোঁট। অর্থাৎ রাধিকার কষ্ট দেখে কবির ঠোঁট তখন কি কেঁপে কেঁপে ওঠে। বাহুতে মাথাটি থুয়ে একাকিনী আছে শুয়ে, গৃহকোণে ম্লান দীপালো। কবি কি মাথাটি বাহুতে রেখেছেন, আর একাকিনী আছে শুয়ে, মানে তিনি একাকিনী শুয়ে আছেন। একাকিনী যদিও বলা আছে এখানে একাকী হবে, গৃহকোণে ম্লান দীপালো। এখানে দ্বীপটি কি হতে পারে, দ্বীপের বর্ণনায় তিনি একাকিনী ব্যবহার করেছেন, যে ঘরে যে প্রদীপটি জ্বলছিল সেটা কি আস্তে আস্তে আলোটা নিভে নিভে আসছে, আলোটা ম্লান হয়ে গেছে। কবি বলছেন, গ্রীষ্মের মেঘ ডাকে বৃষ্টি ঝড়ে তরু শাখে, দাদুরি ডাকিছে সারা রাতি। ঘন ঘোর মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে গাছের উপরে, আর ব্যাং মত্ত দাদুরি ডাকে ডাহু কি ফাটি যাও তো ছাতিয়া, যেটা বললাম বৈষ্ণব বিদ্যাপতির পদ, সেখানে কি দাদুরি সারা রাত ডেকে চলেছে। হেনকালে কি না ঘটে, এ সময় কি না ঘটে, এ সময় আসে বটে একা ঘরে স্বপনের সাথে। আর এ সময়ে এরকম মেঘমেদুর পরিবেশে, এরকম বর্ষার দিনে সুখ নিদ্রা যখন যাপন করেন, তখন কি মনের মধ্যে সুন্দর স্বপ্নের রানী এসে হাজির হয়। মরি মরি স্বপ্ন শেষে পুলকিত রসাবেশে, যখন সে জাগিল একাকী। কিন্তু কি স্বপ্ন যখন এসে তখন কবি জেগে উঠলেন, দেখলেন কি, দেখিল বিজন ঘরে দীপ নিবু নিবু করে, প্রহরী প্রহর গেল হাঁকি। স্বপ্ন এসেছে ঠিক সে সময়, বিজন ঘরে শূন্য ঘরে তিনি দেখছেন কি দ্বীপটা নিবু নিবু করছে, আর রাস্তায় প্রহরী হাঁক দিয়ে চলে গেল। সে সময় কলকাতায় রাস্তায় কি প্রহরীরা রাতের বেলায় পাহাড় দিত, প্রহরীরা হেঁকে যেত। বাড়িছে বৃষ্টির বেগ, থেকে থেকে ডাকে মেঘ, এদিকে বৃষ্টি বেড়েই চলেছে, মেঘ ডেকেই চলেছে। ঝিল্লি রব পৃথিবী ব্যাপিয়া, ঝিল্লি রব মানে কি, ঝিল্লি রব মানে ঝিল্লি পোকা একটানা ডেকে চলেছে, যেন পৃথিবীকে ব্যাপিয়া চলেছে তার আওয়াজ। সেই ঘন ঘোর নিশি স্বপ্নে জাগরণে মিশি, না জানি কেমন করে হিয়া। এই ঝিল্লির রব, মেঘের ডাক, ঢেকের ডাক, সমস্ত কিছু মিলেমিশে যেন হৃদয় কেমন করে ওঠে। যে এরকম দিন কাটিয়ে সেই একমাত্র বুঝতে পারে। কবিতার নাম কি বললাম, বর্ষা যাপন। তিনি বর্ষাকালে এরকম পরিবেশের সৃষ্টি হয় তারই বর্ণনা দিয়েছেন।
লয়ে পুঁথি দু চারিটি নেড়ে চেড়ে ইটি সিটি এই মতো কাটে দিন রাত। এভাবেই বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জয়দেব এদের পদ নাড়াচাড়া করতে করতেই দিন রাত কেটে যায়। তারপরে টানিল এই বিদেশি কাব্যের বই। এরপর কবি যখন দেশীয় কাব্যের বইগুলো ছেড়ে, পুঁথিপত্র ছেড়ে বিদেশি কাব্যের বইয়ে হাত দেন, উল্টি পাল্টি দেখি পাত। উল্টে পাল্টে বিদেশি কাব্যের বইগুলো দেখেন কি কোথারে বর্ষার ছায়া, অন্ধকার মেঘমায়া। কোথায় সেই বর্ষা, কোথায় সেই মেঘের মায়া, ঝড়ঝড় ধ্বনি অহরহ, সেখানে সেই মেঘের ছায়াও নেই, মায়াও নেই, শুধু কি বৃষ্টির ঝরঝর শব্দই হয়। অর্থাৎ বিদেশি সাহিত্যে এত মেঘের সুন্দর বর্ণনা, বর্ষার বর্ণনা, অবিসরের বর্ণনা, বিরহের বর্ণনা নেই, শুধু মেঘের ঝরঝর শব্দই আছে। কথাই বলছেন কবি। কোথায় সে কর্মহীন একান্তে আপনে লীন, জীবনের নিগুড় বিরহ। কোথায় সে কর্মহীন দিন, একান্ত দিন, জীবনের বিরহ, এগুলো কোথায় বিদেশি সাহিত্যে? কোথাও ফুটে ওঠেনি। বর্ষার সমান সুরে অন্তর বাহির পুরে সঙ্গীতের মুষল ধারায়। বর্ষার সমান সুরে অন্তর বাহিরে পুরে সঙ্গীতের মুষল ধারায়। অর্থাৎ এই বর্ষার জল যত বেশি ঝরে, অন্তরে গানের সুর ততই বেশি জেগে ওঠে। কবি রবীন্দ্রনাথের যেমন পাগলা হাওয়ায় বাদল দিনে আবুল আমার মন মেতে ওঠে, অর্থাৎ বর্ষাকাল এলে কবির মন মেতে ওঠে। তাই কবি তার মনের মধ্যে বারবার গান তিনি বয়ান করে চলেন। পরাণের বহুদূর, কুলে কুলে ভরপুর, বিদেশি কাব্যে সে কোথায়? এই সুন্দর গান, এই বিরহ কোথায় বিদেশি কাব্যে? তাই বলছেন কবি। এরপরেই বলছেন, তখন সে পুঁথি ফেলি, দুয়ারে আসন মেলি, বসে গিয়ে আপনার মনে। তখন সে বিদেশি পুঁথিগুলো ফেলে দিয়ে আসন মেলে বসি। কোথায় বসি? আপন মনে বসি। আর কি করি? কিছু করিবার নাই, চেয়ে চেয়ে ভাবি তাই দীর্ঘদিন কাটিবে কেমনে। কোনো কাজ নেই ঘরের মধ্যে, আমি তো ভাবছি তাই কি করে দিন কাটবে আমার। মাথাটি করিয়া নিচু, বসে বসে রচে কিছু। তখন মাথা নিচু করে কিছু রচনা করার কথা ভাবছি। বহু যত্নে সারাদিন ধরে, বহু যত্ন করে সারাদিন ধরে কিছু রচনা করার কথা ভাবছি। এ রচনা কি রচনা? ইচ্ছা করে অবিরত আপনার মন মতো গল্প লিখি একে একটি করে। অর্থাৎ তিনি গল্প লিখতে চাইছেন। আমরা জানি বাংলা সাহিত্যে, বিশেষ করে ভারতীয় সাহিত্যেই বলবো আমরা, যে নতুন এক আঙ্গিকের স্রষ্টা ছোট গল্প, তার কিন্তু স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমি প্রথমেই যে কথাটি বললাম, বাংলাদেশ সোজাদপুর, শিলাইদহ, পাতিশর, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, পদ্মা তার তীরবর্তী অঞ্চল। আসলে কবিতাটি লিখছেন শান্তিনিকেতনে বসে। এতক্ষণ তিনি মানস পরিভ্রমণ করলেন কলকাতায় বসে। এবার তার মানস পরিভ্রমণ হবে বাংলাদেশের পটভূমিকায়। তিনি বাংলাদেশ না গেলে, তিনি যে মানুষকে না দেখলে, এত ছোট ছোট ঘটনা তিনি না দেখলে পরে তিনি এত গল্প লিখতে পারতেন না। তিনি একথা ছিন্নপত্রে বলেছেন। তিনি কি বলেছেন? ছিন্নপত্রে বিভিন্ন চিঠিতে তিনি বলেছেন তার যে গল্পগুলো উঠে এসেছে, সেই গল্পগুলো বাংলাদেশের কোনো না কোনো ঘটনা। যেমন আমরা সমাপ্তি গল্পের মৃন্ময়ীকে পাই। তিনি নদীর তীরে যাচ্ছেন, দেখছেন কি তিনি মৈত্রী দেবীকে আলাপচারিতা সূত্রে একটি চিঠিতে বলেছেন। কি বলেছেন? ভারী দুঃখ হলো তার শ্বশুর বাড়ি যাওয়া দেখে। চঞ্চলা হরিণীকে বন্দি করবে, ওর কথা মনে করেই এই গল্পটা লিখেছিল। অর্থাৎ এই যে মেয়েটিকে দেখলেন, এই মেয়েটির কল্পনায় তিনি রচনা করলেন সমাপ্তি গল্পের মৃন্ময়ী। আমরা দেখেছি মৃন্ময়ীকে নদীর ধারে বসে থাকতে, চঞ্চলা মেয়ে। এই মেয়েটিকে দেখেই রবীন্দ্রনাথের মনে হয়েছিল, তারই প্রেক্ষাপটে গল্প লিখেছেন। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মানুষরা জানেই না যে তাদের জীবনের চিত্র কীভাবে রবীন্দ্রনাথ গল্প উঠে এসেছে। আমরা যদি তার উল্লেখযোগ্য গল্প পোস্টমাস্টার দেখি, সেখানে কি শাহজাদপুরের মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় বলে একজন পোস্টমাস্টার ছিলেন, যে পোস্টমাস্টারের কাহিনীকে নিয়ে তিনি লিখেছিলেন পোস্টমাস্টার গল্প, রতনের এক করুণ কাহিনী। তাছাড়া নদীর তীরে বালকদের খেলা দেখে তিনি লিখেছিলেন ছুটি গল্প। এরকম বাংলাদেশের অসংখ্য ঘটনা তার মনের মধ্যে বারবার জেগে উঠেছে। তিনি বাংলাদেশ যাচ্ছিলেন, কলকাতা যাচ্ছিলেন, শান্তিনিকেতনে আসছিলেন। তাই বাংলাদেশে না গেলে পরে তিনি কি তার এত গল্প তিনি লিখতে পারতেন কিনা সন্দেহ আছে। এত গল্পের বৈচিত্র্য আসতো কিনা সন্দেহ আছে। হয়তো তিনি গল্প লিখতে পারতেন, এত বৈচিত্র্য আমরা পেতাম না। তাই তিনি কি সেই স্মৃতিপট তার মনের মধ্যে জেগে উঠেছে। কোনগুলো? বাংলাদেশে তিনি যে মানস পরিভ্রমণ করছেন, এবার আগে তিনি সশরীরে ভ্রমণ করেছিলেন, এখন মানস পরিভ্রমণ করছেন। এবং এখানেই আমরা ছোট গল্পের একটা সংজ্ঞা আমরা পেয়ে যাই। কি দিচ্ছেন দেখো, গল্প লিখি এক একটি করে, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। অর্থাৎ কি সাধারণ মানুষের ছোট ছোট প্রাণ, ছোট ছোট কথা, তাদের ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল মানুষের কথাগুলো। সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল। অর্থাৎ এই গ্রাম বাংলার মানুষের অসংখ্য মানুষের জীবন, তাদের অসংখ্য মানুষের চোখের জল, সমস্ত কিছু নয়,
তারই মধ্যে দু চারটি মানুষের চোখের জলকে নিয়ে আমি গল্প লিখতে চাই, লিখছি। কেমন গল্প হবে সে গল্প? বলছেন নাহি বর্ণনায় ছোটা, সেই গল্পের মধ্যে বেশি বর্ণনা থাকবে না, ঘটনার ঘন ঘটা থাকবে না, নাহি তত্ত্ব নাহি উপদেশ, তত্ত্ব থাকবে না, কোনো উপদেশ থাকবে না। কি মনে হবে সে গল্প পড়ে? মনে হবে অন্তরের অতৃপ্তি রবে সাঙ্গ করি, মনে হবে শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ গল্প পড়ে মনে হবে কি গল্পটি পড়া হলো, শেষ হলো, কিন্তু পাঠক মনে কখনোই শেষ হবে না, একটা অন্তরের অতৃপ্তি থেকে যাবে। এই অতৃপ্তিটাই তো হচ্ছে ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কথাই তিনি এই বর্ষযাপন কবিতায় তিনি বলেছেন। শেষ হয়ে হইল না শেষ, জগতের শত শত অসমাপ্ত কত যত অকালের বিচ্ছিন্ন মুকুল। অর্থাৎ জীবনে, এই মানুষ জীবনে, এই ব্যক্তি জীবনে, এই কালের প্রবাহে অসংখ্য মানুষের জীবনের উত্থান ঘটছে, পতন ঘটছে বিচ্ছিন্ন মুকুলের মতো। এই বিচ্ছিন্ন মুকুলের মতো জীবনের কথাগুলোকে তুলে এনেই আমি গল্প রচনা করব। অজ্ঞাত জীবনগুলো অখ্যাত কীর্তির ধুলো। অজ্ঞাত জীবন যা জানেই না, সেই অজ্ঞাত জীবনগুলো অখ্যাত কি কীর্তির ধুলো। এগুলোকে নিয়ে কি করবো? কত ভাব, কত ভয় ভুল। সংসারের দিবানিশি ঘুরতেছে অহর্নিশি, ঝড়ঝড় বর্ষার মতো, ঝড়ঝড় বর্ষার মতো দিন রাত্রি সুখ দুঃখের ঘটনা ঘটেই চলেছে, বিরহের ঘটনা ঘটেই চলেছে। সেই ঘটনাগুলোকে নিয়ে এসে, সেই ঘটনাগুলোকে নিয়ে আমি অসংখ্য, এই ঝড়ঝড় বৃষ্টি যেমন ঘটে চলেছে, এই ঘটনাগুলোকে নিয়ে কি আমি স্তূপাকার গল্প একের পর এক রচনা করে চলবো। ক্ষণ অশ্রু, ক্ষণ হাসি, পড়িতেছে রাশি রাশি, শব্দ তার শুনি অবিরত। এই হাসি কান্নার দোলদোলা দুলছে, সেই হাসি কান্নাকে নিয়েই আমি শব্দ বয়ন, শব্দ পর শব্দ সাজিয়ে আমি গল্প রচনা করব। সেই সব হেলা ফেলা, নিমেষের লীলা খেলা, চারিদিকে করি স্তূপাকার। এই সব হেলা ফেলাকে নিয়েই আমি গল্প লিখব, যা স্তূপাকারে পরিণত হবে। তাই দিয়ে করি সৃষ্টি এক একটি বিস্তৃত বৃষ্টি, জীবনের শ্রাবণ নেশার। এই সব ঘটনাকে নিয়ে, এই সব বিষয়কে নিয়েই আমি কি সৃষ্টি করে যাব একটার পর একটা ঘটনা, একটার পর একটা গল্প। এই হলো আমাদের সংক্ষেপে বর্ষযাপন কবিতা। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ বাংলাদেশে না গেলে, বাংলাদেশে মানুষ পরিভ্রমণ না করলে তিনি কখনোই সুন্দর সুন্দর গল্প লিখতে পারতেন না। ওর গল্পটি লেখা, আমাদের এই কবিতাটি, বর্ষযাপন কবিতাটি লেখা হচ্ছে শান্তিনিকেতনে বসে এক বর্ষা রাত্রে। কিন্তু তিনি প্রথম দিকে দেখলাম তিনি মানুষ পরিভ্রমণ করলেন কলকাতার তার তিনতলার ঘরে বসে। তারপরে তার মন ছুটে গেল বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের বৃন্দাবনে। তারপরে তিনি ছুটে গেলেন, তিনি যখন শেষ করলেন রাধাকৃষ্ণের লীলাভূমি, তারপর তিনি বিদেশি সাহিত্যে গেলেন। সেখানে কিন্তু বর্ষার এত সুন্দর বর্ণনা পাননি। তারপর তিনি ভাবছেন যে কি করি। তখন তার মনের মধ্যে এই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে টুকিটাকি ঘটনাগুলো জেগে উঠলো। তারই প্রেক্ষাপটে তিনি রচনা করলেন অসংখ্য ছোট গল্প, যা বাংলা সাহিত্যের, বিশেষ করে ভারতীয় সাহিত্য ছাড়া বাংলা সাহিত্য এক বিশেষ সম্পদ। আমরা জানি রবীন্দ্রনাথ ছোট গল্পের অন্যতম স্রষ্টাই বলতে পারি আমরা। এই হলো সংক্ষেপে বর্ষযাপন কবিতা। এই বর্ষযাপন কবিতায় কি বর্ষাকালীন পরিবেশ, বর্ষা যাপন করা অর্থে কি কাটানো, বর্ষাকালে তিনি কেমন করে কাটিয়েছেন তারই বর্ণনা তুলে ধরেছেন সোনারতরী কাব্যে। সোনারতরী কাব্যের বেশিরভাগ কবিতা যদি রূপক আশ্রিত কবিতা, কিন্তু এই কাব্যের মধ্যে সে অর্থে কোনো রূপক নেই। দু একটি জায়গায় রূপকের আভাস আছে, যেটা দেখলাম কি যক্ষ, বিরহ, বিরোহী। এই বিরোহী কবি কালিদাস, রবীন্দ্রনাথ হতে পারে। এই বিরোহী যক্ষ আর প্রিয়া নয়, শুধুমাত্র এই কবি এবং কবির কোনো প্রিয়জন, তার বিরোহী কিংবা যে কোনো পুরুষেরই বা নারীর বিরহের চিত্র। এই অর্থে আমরা রূপকের একটু আভাস পেতে পারি। তাছাড়া গোটাটাই বর্ষার বর্ণনা এবং কী করে ছোট গল্পের জগতে প্রবেশ করেছেন তার এক বর্ণনা এই কবিতায় তুলে ধরা হয়েছে। কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবে, বুঝতে না পারলে জানাবে।